সুমুখে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গীতিকবি ফরিদা ফারহানা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। গান কবিতা লেখেন নিয়মিত, লেখার অভ্যাস গড়ে উঠেছিল কিভাবে? এটা একদম খুব ছোটবেলা ক্লাস 7 যখন পড়ি তখন আমি আব্বুর বই পড়া দেখে ওনাকে বেশি প্রশ্ন করতাম, যেগুলো উনি কি পড়তেছেন। উনি খুব কবিতা ভালোবাসতেন পড়তে, তো ওনার মাধ্যমে মনে হলো যে উনি পড়ছেন, কেউ একজন ভালো লিখছেন বলে উনি পড়ছেন। আমি একটু ছোট ছোট করে ছড়ার মতো লেখার চেষ্টা করতাম। প্রথমে আমার আব্বুকে দেখাতাম, যেগুলো দেখো কেমন হয়েছে। তো ভালো মন্দ যেটাই হোক উনি বলতো ঠিক আছে, তুমি আরো চেষ্টা করো। শুরুটা ক্লাস 7 থেকে। শুরুতে কি লিখেছিলেন? সেই লেখাটা কি পরবর্তীতে কোনো কাজে এসেছে, নাকি সেটা জাস্ট প্র্যাকটিস ওয়ে ছিল? অনেকদিন প্র্যাকটিস হয়েছিল, কারণ হলো যে যেগুলো লিখতাম আসলে ওগুলো জাস্ট আমি মিলিয়ে মিলিয়ে লিখতাম। যে স্কুল মধ্যে রামজীবন, নাইজা, রেজিস্ট্রেশন, এই টাইপের ছড়া মিলাতাম। আসলে ওগুলো আদৌ কোথাও প্রকাশ করার মতো ছিল না। তারপর আস্তে আস্তে স্কুলে যখন আরেকটু বড় হলাম, বড় ক্লাসে উঠলাম, তখন স্কুলে যখন দেয়াল পত্রিকা হতো, ম্যাগাজিন হতো, তখন আমি ওখানে ছড়া কবিতা লিখে জমা দিতাম। আচ্ছা, আপনার লেখা গান এখন পর্যন্ত কারা কারা গিয়েছেন? অনেকেই গিয়েছেন, তার মধ্যে আসিফ আকবর, পলি শান্তনী, ফরিদ আহমেদের সুরে গিয়েছেন। তারপর প্রতীক হাসান গিয়েছেন, উনি কয়েকটা প্যাকেজ নাটক, তারপরে মেগা সিরিয়ালের জন্য গান গেয়েছেন। অবন্তী স্মৃতি আপু গেয়েছেন, লিজা, সানিয়া সুলতানা ক্লোজআপের উনি গেয়েছেন। তারপর শাহরিয়ার আফাত ভাইয়া গিয়েছেন, সাব্বির জামানের সুরে বেশ কিছু গান আছে। আচ্ছা, সেখান থেকে একটা মিউজিক ভিডিও আমরা দর্শকদেরকে দেখাতে চাই। কোন মিউজিক ভিডিওটি আপনি দেখাতে চাইবেন? আমি মনে করি যে আসিফ আকবর ভাইয়ার সাথে পলি শান্তনী যেটা গিয়েছেন, ফরিদ আহমেদের সুরে, প্রেমের গল্প, ওই গানটাই। একটি গান জনপ্রিয় হওয়ার পেছনে একজন গীতিকারের তো ভূমিকা অনেক। যে পরিমাণ ভূমিকা গীতিকারের আসলে রয়েছে গানের পেছনে, সেই পরিমাণ কি মূল্যায়ন গীতিকাররা পেয়ে থাকেন কিনা, কি মনে হয় আপনার? আমার কাছে মনে হয় একটু মূল্যটা কম হয়, কারণ আমি গান লিখছি বলে একজন সুরকার সুর করছেন এবং একজন শিল্পী গেয়ে জনপ্রিয়তা পাচ্ছেন বা বিশ্বের সবাই জানতে পারছেন, কিন্তু সেক্ষেত্রে গীতিকারদের একটু মূল্যায়নটা কম হয়। গান গাওয়ার সময় গীতিকারদের নাম একটু বলতে দ্বিধাবোধ করেন বা কেউ কেউ বলেনই না, এরকম। এটার পিছনে কারণ কি আপনার কাছে মনে হয়? এটা আসলে শুরু থেকে দেখে আসছি এরকম। আমি তো এই জেনারেশনের মেয়ে, কিন্তু আরো আগে থেকে দেখি যে আমরা অনেক ভালো ভালো গানের কথা বলতে পারি, শুধু শিল্পীর নাম বলি, কিন্তু গান যে একজন গুণী গীতিকবি লিখেছেন তার নামটা বলতে চাই না এবং আমরা জানতেও চাই না। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? যারা গীতিকার রয়েছেন বা যারা শিল্পী রয়েছেন বা সঙ্গীত অঙ্গনে যারা কাজ করছেন, তাদের আসলে কি ধরনের স্টেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে সচেতন হওয়া উচিত। সবার আগে শিল্পী সচেতন হওয়া উচিত যে আমি কার গান করছি, কে লিখেছেন, ওনার প্রতি শ্রদ্ধাবোধ রাখলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। তারপরে সবাই মিলে যদি কোনো সংগঠন থেকেও কথা বলা যায়, আমাদের এখন তো গীতিকবি সংঘ হয়েছে, এখন ওখানেও এইসব নিয়ে আলোচনা হয়, তো সেক্ষেত্রে শিল্পীদের একটু বেশি সচেতন হলে বেশি ভালো হয়। আচ্ছা, এই ক্ষেত্রে যারা শ্রোতা আছেন, যারা গান শুনতে ভালোবাসেন বা যারা গান পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের কি কোনো এখানে গাফলতি আছে কিনা বা তাদের কোনো একটু কমতি আছে কিনা, যে আসলে কে গানটি লিখছেন তাদেরও কি জানার আগ্রহ আছে কিনা? আপনার কাছে কি মনে হয়? এখন একটু মনে হয় বেড়েছে, কারণ একটা গান আমি নিজে যখন দর্শক হিসেবে, শ্রোতা হিসেবে যখন একটা গান শুনি বা দেখি, আমি সবার আগে লিরিকটা কি লিখেছেন দেখার চেষ্টা করি, যে লিরিকটাকে লিখেছেন। কারণ লিরিকটা যে ভালো লাগে তখন কিন্তু গানের প্রতিও একটাই থাকে, যে যারা গুণী গীতিকবি আছেন তাদের গান কিন্তু আমরা খুঁজে খুঁজে বের করে গানগুলো শোনার চেষ্টা করি। সেক্ষেত্রে যারা শ্রোতা আছেন এখন অনেক অনেক সচেতন হচ্ছেন, লিরিক দেখছেন কি লিখছেন। আচ্ছা, কেন মনে হলো আপনার যে আপনি গানই লিখবেন? আসলে শুরুটা তো ছড়া কবিতা দিয়ে, তারপর একটা টাইমে ক্লাস 9-এ পড়ি, তখন আমি আমার বাড়িতে রেডিও শুনতাম প্রচুর। রেডিওতে মনে হতো যে অনেক গান শুনতাম। সেখান থেকে আমার মনে হলো যে আমিও গান লিখব, আমি রেডিওতে অ্যানালিস্টেড হব। ছোটোবেলা থেকেই আমার একটা স্বপ্ন যে আমি রেডিও টেলিভিশন অ্যানালিস্টেড হব, ওখানে গান লিখব। সেখান থেকে আরও বেশি উৎসাহটা পাই রেডিও শুনে শুনে। আপনার লেখা যতগুলো গান আছে, অনেক শিল্পী গিয়েছেন, তার মধ্যে জনপ্রিয় হয়েছে বা আপনার পার্সোনালি এমন কোনো গান আছে কিনা যেটা খুব বেশি এখনো আপনাকে বেশ আনন্দ দেয় এবং খুব ভাবায়? একটা গান আছে, মাটির খাঁচায় একটা
একটা শিরোনামে গান আছে, বাবুল রাজা গেয়েছেন। ওটা শুট করেছিলেন প্রয়াত মিউজিক ডিরেক্টর ফরিদ আহমেদ স্যার। ওনার সাথে অনেকদিন কাজ করার সুযোগ পেয়েছি। উনি আমাকে প্রচুর সুযোগ দিয়েছেন ভালো কিছু কাজ করার। তো ওনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। উনি পৃথিবীতে নেই, ওনার জন্য দোয়া প্রার্থনা করছি। তো ওই গানটা আমার খুব মানে মনে হয় যেটা জীবন ভিত্তিক একটা গান, যেটা মানে একটা মানে আমরা পরপার নিয়ে বা আমরা এই যে জীবন যাপন করছি, এটা আসলে কিছু না, যে কোনো সময় এটা শেষ এটা হয়ে যেতে অস্থায়ী পারে। আসলে। সেটাই, এই গানটা আমার মানে ভালো লাগে শুনতে, যে মনে হয় না আসলে এই জীবন জীবন না আমাদের জন্য, মানে আরো সামনে যেটা আছে ওইটি পরপারটা আমাদের জন্য আসল। আচ্ছা, এমন কোনো গান আছে যেটি লেখার সময় হয়তো বা আপনি চিন্তা করেননি যে গানটা এত দর্শক পছন্দ করবে, বাট পরবর্তীতে দর্শকরা পছন্দ করেছেন? আসিফ আকবর ভাইয়া যেটা গেয়েছেন ওইটার সময় এমনটা হয়েছে যে আমি লিরিকটা যখন লিখি তখন ভাবি না যে উনি গাইবেন গানটা। তো ঘটনাচক্রে গানটা ওনার হাতে পৌঁছেছে। তারপর যখন গানটা ফরিদ আহমেদ সুর করেছেন, উনি যখন গানটা গান আমি খুবই মানে আবেগ আপ্লুত হয়েছিলাম যে ওনার মতো জনপ্রিয় শিল্পী, আমার খুব পছন্দের শিল্পী উনি, আমার খুবই পছন্দের শিল্পী, ছোটোবেলা থেকে ওনার গান শুনে বড় হয়েছি। তো ওনার আমার গানটা উনি করেছেন বলে আমার খুব ভালো লেগেছিল। আচ্ছা, এই যে অনেক গানগুলো অনেক গুণী শিল্পীরা গেয়েছেন এবং গানগুলো বেশ জনপ্রিয় হয়েছে, তো যখন আপনি কোথাও যান বা যখন দেখা যায় রাস্তাঘাটে আপনার গান বাজছে, আপনার লেখা গানগুলো বাজছে এবং কেউ গানটি শুনছে, তখন আপনার কাছে কেমন ফিল হয়? খুব ভালো লাগে আসলে। আমি সবসময় চেয়েছি যে আমি এমন কিছু করতে চাই যেগুলো মানুষ আসলে মনে রাখে, এমন কোনো কাজ যে কাজটা মানুষ ভালো কাজের মাধ্যমে মনে রাখে, সেটা আমি আসলে গান কবিতা দিয়েই চেয়েছি। যে আমি যদি একটু একটু চেষ্টা করি লেখার জন্য, সেক্ষেত্রে মানুষের কাছে পৌঁছানোর জন্য আমার কাছে সবচেয়ে সহজ পথ এটা আমার কাছে মনে হয়। আচ্ছা, এখন পর্যন্ত কতগুলো গান লিখেছেন আপনি? 50-এর অধিক মানে আমার গান অলরেডি প্রকাশিত হয়েছে, আর লেখা আছে অনেক আগামীতে গান। আর কি কি কাজ আসছে আমাদের জন্য? শরণ আপু আর মমিন বিশ্বাস ভাইয়ার একটা মিষ্টি ডুয়েট প্রেমের গান আছে, ওটা অপেক্ষায় আছে রিলিজের। আরেকটা গান হলো কাজী দেলোয়ার হোসেন গেয়েছেন, এই প্রথম একটা ফোক গান লিখলাম, উনি আচ্ছা। গেয়েছেন গানটা, এখনো রিলিজ হয়নি। গান তো একটা সময় ছিল শোনার বিষয়, এখন তো দেখার বিষয় হয়ে গেছে, কারণ মিউজিক ভিডিওটা এখন মেইন ফ্যাক্ট হয়ে গেছে, সবাই দেখতে পছন্দ করে, সেই সাথে তো শোনা আছেই। সো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন যে এখন একটা সময় আমরা শুনতাম, একটা এখন আমরা দেখছি প্লাস শুনছি? আসলে যুগের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে, এটা চরম সত্য। তো এখন আসলে যখন আমরা শুধু অডিও শুনতাম তখন কিন্তু খুব মন দিয়ে লিরিকগুলো শুনতাম, গানের সুর বোঝার চেষ্টা করতাম। এখন আবার ভিডিও আসছে, এটা মেনে নিতে হবে। তবে আমি মনে করি যে মানে গান শোনার বিষয় আগে, তারপরে দেখার। আচ্ছা, আপনার লেখা 10টি কবিতার বই আছে, সেই বইগুলো কি ধরনের এবং প্রকাশিত হয়েছে কি, লাস্ট বইমেলায় কোনটি প্রকাশিত হয়েছে সে ব্যাপারে একটু জানতে চাই। আমার প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছে স্বপ্ন অথবা ভালোবাসা, এটা 2010 সালে। আচ্ছা। আর সেকেন্ড বইটা ছিল সব আকাশি রঙের মন। থার্ড বই ছিল যৌথ ফরিদ আহমেদের সাথে, মিউজিক ডিরেক্টর ওনার সাথে স্যারের সাথে করেছিলাম, ওটা অ্যালকেমি। তারপরে ছিল বিচ্যুত রসায়নের সুরভি। তারপরে ছিল বিখ্যাত ছড়াকার এবং কবি সংগঠন শামীম পারভেজের সাথে হৃদয়ের সেতুবন্ধন। তারপর প্রতি বছরই আমরা সমধারা নামে একটা মানে প্ল্যাটফর্ম আছে, ওখান থেকে পদাবলী যাত্রা নামে প্রতি বছর ওই নামে নামে আমরা বই বের করি, মানে সব বাংলাদেশের বিখ্যাত কবিদের সাথে সম্মিলিত বই বের করা হয়। আর আমার যে প্রথম বইটা ছিল স্বপ্ন অথবা ভালোবাসা, এটার জন্য আমি টাঙ্গাইল জেলা থেকে 10 সালে জেলা ভিত্তিকে ফার্স্ট হয়েছিলাম, ডক্টর সাহিত্য পুরস্কার পেয়েছিলাম। আচ্ছা, আগামীতে আমরা কোন ধরনের বই উপহার পাবো আপনার কাছ থেকে? অ্যাকচুয়ালি আমি কবিতা লিখি, সেটা হলো মানে সমসাময়িকগুলো লিখি, যেসব ঘটনা ঘটে যাচ্ছে, এটা আমার ব্যক্তিগত লাইফ হতে পারে, পারিপার্শ্বিক হতে পারে, বা কারো কাছে শুনে হতে পারে, মানে যেগুলো আমাদের চারপাশে ঘটে যায় সব ঘটনা নিয়ে আমি কবিতাগুলো লিখি। আর প্রেমের কবিতা থাকে, এসব। আপনি যেসব গান লিখেছেন সেই গানগুলো ম্যাক্সিমাম কি ধরনের? ম্যাক্সিমাম আধুনিক গান লিখি, তার মধ্যে হলো রোমান্টিক হতে পারে, স্যাড রোমান্টিক হতে পারে, মানে মেনলি হলো আধুনিক গানটাকে বেশি, মানে এই যুগের সাথে তাল মিলিয়ে যেগুলো চলছে, আমরা জীবনযাপন করি,
এই টাইপের গান লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, একজন গীতিকার হিসেবে আপনার কাছে কি মনে হয় যে দর্শকরা আসলে কি ধরনের গান বেশি শুনতে পছন্দ করেন? আসলে আমার মনে হয় দর্শক ভাগাভাগি হয়ে গেছে। কিছু মানুষ আছে যে যারা মানে যে গানগুলো মানহীন, এইসব গানও কিন্তু প্রচুর ভিউ হয়ে যাচ্ছে, প্রচুর ভিউ হচ্ছে, কোটির ঘোরা যাচ্ছে, যেগুলো দেখতে পাচ্ছি আমরা। আসলে গানের সব কিছু খেয়াল করলে দেখা যায়, মানদণ্ড খেয়াল করলে দেখা যায় গানগুলো আসলে ওরকম মানেন না। আবার কিছু গানের ভিউ কম কিন্তু অনেক সুন্দর লিরিক, অনেক সুন্দর সুর, কোনো গুণী শিল্পী গেয়েছেন, চমৎকার গেয়েছেন, কিন্তু ভিউ কম। আচ্ছা, এ থেকে আসলে কি বোঝা যায় মানুষের কি রুচিবোধের অবনতি হয়েছে কিনা? আসলে যাদের রুচিবোধ ঠিক ছিল তাদের এখনো ঠিক আছে। আবার কিছু আছে যে আসলে আমরা জোয়ারে গা ভাসাতে পছন্দ করি, যার জন্য যখন যেটা আসে সেটার জন্য আবার একটু তাল মেলাতে গিয়ে একটু পিছিয়ে যাচ্ছে আমার মনে হয়। আচ্ছা, সেই সাথে তো আমরা যদি বলি ভাইরাল ওয়ার্ডটাও যুক্ত হয়ে যায়। এখন তো সবাই ভাইরাল হতে চায় এবং গানটা ভাইরাল হলেই মনে হয় সাকসেস হয়ে যায়। সো এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আসলে আপনি চান কিনা যে আপনার কোনো গান ভাইরাল হোক? না, আমি এরকম চাই না। ভাইরাল আসলে সঠিক ওয়েতে হলে তাহলে ঠিক আছে। আর যদি আমি খুবই অন্য আঙ্গিকে নিয়ে আসি ভাইরাল করতে, আমি ভাইরালের জন্য মানে করলাম। সঠিক ওয়ে এবং বেঠিক ওয়ে কোনটি আসলে? আমার কাছে মনে হয় একটা গান, আমি সুন্দর গান লিখলাম, সেটা মানে খুব দ্রুত ছড়িয়ে গেল, ভাইরাল হয়ে গেল, সেটা ঠিক আছে। আবার কিছু আছে নেগেটিভিটি নিয়ে ভাইরাল হয়ে গেল, সেটা আমি চাই না। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যারা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা গীতিকার বা বাই প্রফেশন এই সেক্টরটাকেই সিলেক্ট করে নিয়ে লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাদের জন্য আসলে কতটুকু সুইটেবল? আসলে আমার মনে হয় শুধু আমি গান লিখে আমি জীবন ধারণ করব আমার প্রফেশন হিসেবে, আমার কাছে মনে হয় না। আমার ব্যক্তিগত অভিমত হলো যে না, ঠিক হবে না। যেমন আমি আমি একটা কাজ করি, আমি একজন জব করি, পাশাপাশি এটা আমার খুব ইচ্ছে, শখ, আমার শখের জায়গা। আমি এটা একবেলা কাজ করে আরেকবেলা গানের জন্য সময় দিচ্ছি, কিন্তু শুধু গান লিখে আমি প্রফেশনালি আসলে নেওয়াটা বেশ খুবই টাফ। কঠিন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ভালো একটি আড্ডা হলো। অনেক শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। জি, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ এটিএন বাংলাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।